আসসালামু আলাইকুম। আগ্রাবাদ মহিলা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লুৎফুন্নেসা চৌধুরী, প্রবাসী জীববিজ্ঞান বিভাগ। আশা করি আমার মেয়েরা সবাই ভালো আছো। গত কয়েকটি ক্লাসে আমি আলোচনা করেছি উদ্ভিদের শারীরতত্ত্ব অধ্যায়ে সালোকসংশ্লেষণ টপিক্সটি নিয়ে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদের দেহে একটি বিশেষ ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যেখানে আলোক শক্তিকে ব্যবহার করে রাসায়নিক শক্তি অর্থাৎ আলোক অধ্যায় এবং সেই উৎপন্ন রাসায়নিক শক্তিকে ব্যবহার করে কার্বন বিজারণের মাধ্যমে স্মৃতিশক্তি রূপে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত করা হয়, যেটা উদ্ভিদে খাদ্য হিসেবে জমা থাকে। আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোক অধ্যায়ের ফটোফসফোরেশন নিয়ে আলোচনা করেছি। আজ আমার আলোচিত বিষয় হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায়ের একটি আলোক নিরপেক্ষ অধ্যায়ে দুই ধরনের মতবাদ বা দুই ধরনের চক্র সম্পর্কে বিজ্ঞানীদের মতবাদ আছে। একটি হচ্ছে বিজ্ঞানী ক্যালভিনের মতবাদ অনুযায়ী ক্যালভিন চক্র, অর্থাৎ উৎপন্ন রাসায়নিক শক্তিকে ব্যবহার করে কিভাবে উদ্ভিদে কার্বন বিজারিত হয় তারই রূপরেখাটা দুজন বিজ্ঞানী দুভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উদাহরণ সহকারে অর্থাৎ পরীক্ষা ও প্রমাণ সহকারে দুটো মতবাদ ব্যক্ত করেছেন। ক্যালভিন যে মতবাদটি দিয়েছেন সেই মতবাদ অনুযায়ী উদ্ভিদের দেহে 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ শর্করাটি কার্বন ডাই অক্সাইড গ্রহীতা হিসেবে কাজ করে এবং প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বনের 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই চক্রটিকে বলা হয় ক্যালভিনের নাম অনুসারে ক্যালভিনের চক্র বা ক্যালভিন চক্র বলা হয়। এবং যেহেতু এখানে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই একে C3 চক্র বলা হয়ে থাকে। সে সাথে যে সকল উদ্ভিদের দেহে চক্রটি পরিলক্ষিত হয় তাদেরকে বলা হয় C3 উদ্ভিদ। যাওয়ার আগে একটু পুরো চক্রটি বর্ণনায় যাওয়ার আগে একটু প্রথমে বলি, যেহেতু একে ক্যালভিন চক্র বলা হয়ে থাকে, তার আগে আমি কখন এটি এই পদ্ধতি বা এই মতবাদটা উপস্থাপন করা হচ্ছে সেই সম্পর্কে তোমাদের 2-4টা কথা বলি। যে 1947 সালে সাধারণত 1898 সালে কিন্তু সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় বিজ্ঞানী ব্ল্যাকম্যান হতে। পরবর্তীতে বেশ দীর্ঘ সময় পর 1947 থেকে 49 এই সময় ব্যাপী গবেষণা চলতে থাকে। এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একজন বিজ্ঞানী মেলভিন ক্যালভিন এবং তার সহযোগী ব্যাটসন এবং ব্যাশেম দুজন সহযোগী নিয়ে বিজ্ঞানী ক্যালভিন 14 আইসোটোপ ব্যবহার করে উদ্ভিদের মধ্যে একটি বিশেষ ইক্ষু ধরনের উদ্ভিদের উপর এই 14 আইসোটোপটি প্রয়োগ করে বা ব্যবহার করে এই ধরনের একটি চক্রাকার রূপরেখা দেখতে পান এবং সেটি প্রমাণ হিসেবে সেটি উপস্থাপনা করে এই মতবাদটি ব্যক্ত করেন বা চক্রটি উপস্থাপন করেন। তাই একে ক্যালভিনের চক্র বা ক্যালভিন চক্র বলা হয়। যেহেতু আগেই বলেছি, ক্যালভিনের মতবাদ অনুযায়ী উদ্ভিদের দেহে কার্বন ডাই অক্সাইড গ্রহীতা হিসেবে রয়েছে। যেহেতু এখানে এটি আলোক নিরপেক্ষ অধ্যায়, এখানে কার্বন ডাই অক্সাইডের বিজারণ ঘটে, অর্থাৎ বায়ু থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড এতে উদ্ভিদের দেহে সংযুক্ত হয় এবং পানির মাধ্যমে বিজারিত হয়ে এটি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপন্ন করে। সেটা আমরা এখানে লাস্ট স্টেজে এসে দেখতে পাবো। প্রথমে কার্বন ডাই অক্সাইড সংযুক্তিকরণ, সাধারণত এখানে 5 কার্বনের কার্বোহাইড্রেট বা রাইবোলোজ 1,5-bis ফসফেট এখানে উদ্ভিদের দেহে ক্লোরোফিলে স্টোমার, আমি আবারও বলছি উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে গ্রানাই স্টোমা এবং গ্রানায় অবস্থিত বিপুল পরিমাণে রাইবোলোজ 1,5-bis ফসফেট রয়েছে, যেটি এখানে বায়ু থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইডকে সহযোগ গ্রহণ করে বা গ্রহীত হিসেবে কাজ করে থাকে। সাধারণত রুবিস্কো এনজাইমের উপস্থিতিতে, আবারও বলছি রুবিস্কো এনজাইমের উপস্থিতিতে এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে 5 কার্বনের 1,5-bis ফসফেট রাইবোলোজ 1,5-bis ফসফেট কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে 6 কার্বনে পরিণত হয়। এই 6 কার্বনের যৌগটি একটি অস্থায়ী যৌগ, খুব অল্প সময়ের জন্য এটি এই রূপে থাকে। যৌগটি হচ্ছে কিটো অ্যাসিড। আবারও বলছি 6 কার্বনে কিটো অ্যাসিডে পরিণত হয়, 6 কার্বনে অস্থায়ী কিটো অ্যাসিডে পরিণত হয়। এই অস্থায়ী কিটো অ্যাসিডটি খুব দ্রুত পানির সাথে সংযুক্ত হয়ে বা হাইড্রোলাইসিস হয়ে দুটো অংশে 3 কার্বনের দুটো অণুতে পরিণত হয়। আমি আবারও বলছি
6 কার্বনের অস্থায়ী কিটো অ্যাসিডটি পানির সাথে হাইড্রোলাইসিস হয়ে বা পানি যোজন ঘটিয়ে 3 কার্বনের দুটো অণুতে পরিণত হয়। একটি অণু হচ্ছে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড, যাকে আমরা সংক্ষেপে 3PG বলছি, অর্থাৎ থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড 3PG। 3 কার্বন বিশিষ্ট 2 অণু পরিণত হন, অর্থাৎ 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হচ্ছে। এরপর কাইনেজ এনজাইমের উপস্থিতিতে, আমি আবারও বলছি, কাইনেজ এনজাইমের উপস্থিতিতে এখানে একটি অজৈব ফসফেট সংযোজিত, এখানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড আর একটি অজৈব ফসফেট 1 নম্বর কার্বনের সাথে সংযোজিত হয়, এটা 1,3-bis ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। আমি আবারও বলছি, ভালো করে খেয়াল করো, এখানে ছিল 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে দুটো অজৈব ফসফেট এডিপিতে পরিণত হয়েছে, অর্থাৎ একটি অজৈব ফসফেট এটিপি থেকে বিমুক্ত হয়েছে। এডিনোসিন ট্রাইফসফেটটি একটি অজৈব ফসফেট ত্যাগ করে এডিনোসিন ডাইফসফেটে পরিণত হয়েছে। অজৈব ফসফেটটি চক্রে সংযুক্ত হয়ে 1 নম্বর কার্বনের সাথে সংযুক্ত হয়, ফলে 2 অণু 3 কার্বনের এই যৌগটি একটি করে অজৈব ফসফেট গ্রহণ করে 1,3-bis মানে 2 1,3-bis ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। 1,3-bis ফসফোগ্লিসারিক অ্যাসিডটি এখানে সংক্ষেপে 3BPG অর্থাৎ 3-bis ফসফোগ্লিসারিক অ্যাসিড বলা হয়। এই 3 কার্বনে এই 2 অণু 1,3-bis ফসফোগ্লিসারিক অ্যাসিড ডিহাইড্রোজেনেজ প্রক্রিয়ায় অর্থাৎ হাইড্রোজেন আয়নে বিমুক্তকরণ, NADPH2। আমরা জানি যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় এটিপি তৈরি হয় এবং NADPH3 তৈরি হয়। NADPH2 হতে এখানে হাইড্রোজেন আয়ন দুটি এখানে বিমুক্ত হয় বা চক্রে সংযুক্ত হয়। ডিহাইড্রোজেনেজ প্রক্রিয়ায় NADPH2 থেকে হাইড্রোজেন আয়ন বিমুক্ত হয় এবং সেই বিমুক্ত হাইড্রোজেন জোটটি বা আয়ন জোটটি এখানে চক্রে ব্যবহৃত হয় বা সংযুক্ত হয়, ফলে এটা পরিণত হয় গ্লিসারলডিহাইড 3 ফসফেটে। আমি আবারও বলছি, 1,3-bis ফসফোগ্লিসারিক অ্যাসিড আরো দুটো হাইড্রোজেন আয়নকে গ্রহণ করে গ্লিসারলডিহাইড 3 ফসফেটে পরিণত হয়। গ্লিসারলডিহাইড 3 ফসফেট বা G3P অর্থাৎ গ্লিসারলডিহাইড 3 ফসফেট আইসোমারেজের উপস্থিতিতে কিছুটা ইন্টারচেঞ্জ ঘটায়, এরা একটি অপরটি আইসোমার, ফলে গ্লিসারলডিহাইড আইসোমারেজের উপস্থিতিতে পরিণত হয় ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট। এটি একটি 3 কার্বনের একটি যৌগ। 3 কার্বনের 2 অণু গ্লিসারলডিহাইডটা কি হচ্ছে, সারাক্ষণই নিজেদের মধ্যে গাঠনিক পরিবর্তন ঘটাচ্ছে, যাদের পারমাণবিক সংখ্যা একই, গঠনেই শুধুমাত্র অণুর গঠনে শুধুমাত্র পার্থক্য আছে। এরা হচ্ছে, একটি হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট আর একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট। আইসোমারেজের উপস্থিতির কারণে এদের মধ্যে ইন্টারচেঞ্জটা হতে থাকে। এই 2 ধরনের অণু, একই ধরনের পারমাণবিক ভর বিশিষ্ট এই 2 ধরনের অণু অ্যালডোলেজের উপস্থিতিতে, অ্যালডোলেজ নামক এনজাইমের উপস্থিতিতে একীভূত হয়ে 3 কার্বন যোগ 3 কার্বন মিলে 6 কার্বনের ফ্রুক্টোজ 1,6-bis ফসফেটে পরিণত হয়। আমি আবারও বলছি, ফ্রুক্টোজ 1,6-bis ফসফেটে পরিণত হচ্ছে। ফ্রুক্টোজ 1,6-bis ফসফেটটি পুনরায় একটি ফসফেট হারিয়ে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হচ্ছে। ফ্রুক্টোজ 6 ফসফেট এক্ষেত্রে ফসফেট 6 ফসফেট আবার গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হচ্ছে। এই ক্ষেত্রে একটি ফসফেটেজের উপস্থিতির কারণে একটি ফসফেট মুক্ত হয়। গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 থেকে গ্লুকোজ 1 ফসফেট আবার 2 ধরনের গ্লুকোজ দেখা দেয়, একটি হচ্ছে এডিপি গ্লুকোজ আর একটা হচ্ছে ইউডিপি গ্লুকোজ। উৎপন্ন গ্লুকোজটি যদি এডিপি গ্লুকোজ হয়ে থাকে সেটি ধীরে ধীরে উদ্ভিদের দেহে স্টার্চ রূপে জমা হয়, আর যদি উৎপন্ন গ্লুকোজটি ইউডিপি গ্লুকোজ হয়ে থাকে তাহলে উদ্ভিদের দেহে এটা সুক্রোজ হিসেবে জমা হতে থাকে। এবার চলে যাচ্ছে কিভাবে চক্রটা সারাক্ষণই চলছে, অর্থাৎ এতে ফুয়েলটা কি, কেন চক্রটাতে 5 কার্বনটা এখানে চক্রে ব্যবহৃত হয়ে 6 কার্বনের গ্লুকোজ বা স্টার্চ বা শ্বেতসারে পরিণত হওয়া সত্ত্বেও কিভাবে উদ্ভিদের দেহে এত রাইবোলোজ 1,5-bis ফসফেটের যোগান আসছে, কিভাবে এটার ঘাটতিটা পূরণ হচ্ছে, সেই চক্রটাকে চলমান রাখার জন্য এখানে মূলত
এই ব্যবহৃত গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে কিছু কিছু গ্লিসারলডিহাইড 3 কার্বনের গ্লিসারলডিহাইড 3 ফসফেট এবং ফ্রুক্টোজ 6 ফসফেট, এই দুটো যৌগ মিলে 3 কার্বন আর এখানে 6 কার্বন মিলে হচ্ছে 9 কার্বন। 9 কার্বনে এই যৌগ হতে 4 কার্বনে ইরিথ্রোস 4 ফসফেট বিভক্ত হয়ে যায়, আর এখানে 5 কার্বনের জাইলোলোজ 5 ফসফেট চক্রে আবর্তিত হতে থাকে। জাইলোলোজ এই বিষয়টি ঘটে থাকে ট্রান্সকিটোলেজ নামক এনজাইমের উপস্থিতি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, ট্রান্সকিটোলেজ এনজাইমের উপস্থিতিতে গ্লিসারলডিহাইড 3 ফসফেট এবং ফ্রুক্টোজ 6 ফসফেট মিলে 3 কার্বন আর 6 কার্বন মিলে যে 9 কার্বনের যৌগ, সেখান থেকে একটি 4 কার্বনের যৌগ উৎপন্ন হয়। ট্রান্সকিটোলেজের উপস্থিতিতে একটি 4 কার্বন এবং একটি 5 কার্বনের যৌগ উৎপন্ন হয়। 4 কার্বনের যৌগটির নাম হচ্ছে ইরিথ্রো 4 ফসফেট। এটি চক্রে অংশগ্রহণ করে না, এটা বিমুক্ত হয়ে যায়। কিন্তু 5 কার্বনের জাইলোলোজ 5 ফসফেটটি চক্রে অংশগ্রহণ করে এবং এটি পুনরায় পরবর্তী স্টেপের জন্য নিজেকে প্রস্তুত করে। ইপিমারেজের উপস্থিতিতে সেই জাইলোলোজ 5 ফসফেটটি রাইবোলোজ 5 ফসফেটে পরিণত হয়। কাইনেজ এনজাইমের উপস্থিতিতে রাইবোলোজ 5 ফসফেটটি একটি অজৈব ফসফেট নিয়ে রাইবোলোজ 1,5-বিস ফসফেটে পরিণত হয়, যাকে রাইবোলোজ 1,5-বিস ফসফেট বলা হচ্ছে, আর বিপি বলা হচ্ছে। এটি 5 কার্বন, যেটি মূলত কার্বন ডাই অক্সাইড রিসেপ্টর হিসেবে এখানে কাজ করে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস, এই পুরো চক্রে কার্বন বায়ু থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইডের রিসেপ্টর হিসেবে কাজ করছে উদ্ভিদের দেহে, পাতার ক্লোরোফিলে অবস্থিত, ক্লোরোফিলের গ্রানায় অবস্থিত বা স্টোমাতে অবস্থিত ও রাইবোলোজ 1,5-বিস ফসফেট। যেহেতু 1,5-বিস ফসফেট কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে 6 কার্বনে পরিণত হচ্ছে এবং পুরো চক্রটাকে চালু রেখে অবশেষে 6 কার্বনের কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত করছে বা স্থিতিশক্তির উপরে জমা হচ্ছে। তাহলে পুরো চক্রকে চালু রাখার জন্য এখানে পুনরায় দুটো স্টেপ থেকে আরো দুটো, একটি গ্লিসারলডিহাইড 3 ফসফেট আর একটা ফ্রুক্টোজ 6 ফসফেট এখানে একত্রিত হয়ে 9 কার্বন থেকে 4 কার্বন রিলিজ করে 5 কার্বনের জাইলোলোজ 5 ফসফেটে পরিণত। এই জায়গাটা আমাদের একটু খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এই পরিক্রমা আমাদের সাধারণত মনে থাকে। আমরা দেখেছি যে মেয়েরা কিন্তু এই অংশ, যেহেতু উদ্দেশ্য থাকে যে গ্লুকোজ কিভাবে তৈরি হয় বা 6 কার্বনের ফ্রুক্টোজ কিভাবে তৈরি হয়, স্টার্চ বা শ্বেতসার কিভাবে তৈরি হয়, এটাই তো মূল উদ্দেশ্য, কিভাবে উদ্ভিদের দেহে কার্বন বিজারণের মাধ্যমে কার্বোহাইড্রেট প্রস্তুত হয়। তাই দেখা যায় মেয়েরা যখন এই প্রশ্নটা উপস্থাপন করতে যায়, বর্ণনা করার সময় সেই রাইবোলোজ 1,5-বিস ফসফেট থেকে কার্বন ডাই অক্সাইডের সংযুক্তি নিয়ে আলোচনা করতে করতে এই পর্যন্ত পৌঁছে এবং সেখানে শেষ করে দেয়। কিন্তু আমাদের যেহেতু পুরো চক্রটাকে আমি যখন প্রশ্ন করবো যে ক্যালভিন চক্রটি উপস্থাপন করো বা বর্ণনা করো বা ব্যাখ্যা করো, তখন তোমাদেরকে অবশ্যই চিত্রের মাধ্যমে এভাবে চক্র এঁকে পুরো বিষয়টি দেখাতে হবে এবং বর্ণনাও করতে হবে। তো তখন দেখা যায় কি তোমরা এখানটায় শেষ করো, চক্রটি আর আঁকো না, যেহেতু ক্যালভিন চক্র বলেছে চক্র সম্পন্ন করতে হবে, পুরো বিষয়টিকে চক্র আকারে ব্যাখ্যা করতে হবে, উপস্থাপন করতে হবে। তাহলে এই অংশটুকু আমরা বাদ দিতে পারবো না। এই অংশ কিভাবে আসে, কোথেকে আসে, তখন কিন্তু তোমরা ভুলে যাও, তোমরা কিন্তু আর কিছুতে এটা মেমোরাইজ করতে পারো না যে কিভাবে এখানে আবার জাইলোলোজ 5 ফসফেট আসলো। জাইলোলোজ 5 ফসফেট আসার জন্য এখানে কি ওয়ার্ড আমাদের ভালো করে মনে রাখতে হবে, 3 কার্বনের গ্লিসারলডিহাইড আর সাথে হচ্ছে উৎপন্ন ফ্রুক্টোজ 6 ফসফেট, ফলে হচ্ছে এখানে 9টা কার্বন। এই 9টা কার্বন থেকে 4 কার্বনের ইরিথ্রোজ চক্র থেকে চলে যাবে আর 5 কার্বনের জাইলোলোজ 5 ফসফেট চক্রের থেকে গিয়ে, যেটা পরবর্তীতে রাইবোলোজ 5 ফসফেটে পরিণত হয়ে পুরো চক্রকে চলমান রাখবে। আমি আরেকবার তোমাদেরকে চক্রটা বুঝিয়ে দিচ্ছি, তার আগে একটু এখানে এই ক্যালভিন চক্রের প্রশ্নটা বলে, এটা খুব সুন্দর একটি প্রয়োগের প্রশ্ন। আমরা সাধারণত প্রয়োগের প্রশ্ন হিসেবে একে উপস্থাপন করি বা রেখে থাকি। প্রশ্নটা শুধু ইন্ডিভিজুয়ালি আমাদের সালোক সংশ্লেষণের জন্য হতে পারে, অথবা সালোক সংশ্লেষণ এবং শ্বসনের কম্বাইন্ড টপিকস থেকেও প্রশ্নটা হতে পারে। প্রশ্নটা যেমনটাই হোক না কেন, ক্যালভিন চক্র বেশ গুরুত্বপূর্ণ একটি চক্র, সর্বজন গ্রাহ্য একটি মতবাদ। এইটি অন্ধকার অধ্যায়ের জন্য বা কার্বন উদ্ভিদে দেখে কিভাবে কার্বন বিজারিত হয় সর্বজন স্বীকৃত চক্র বললেও কিন্তু আমরা ক্যালভিন চক্রের কথাই বলবো। সুতরাং বেশ ইম্পর্টেন্ট, এটা তোমরা চর্চা করবে এবং এটা স্টেপগুলো মনে রাখা খুব সহজ যদি আমরা একটু লক্ষ্য করে থাকি। আমি আরেকবার তোমাদের রিভিশন করে দিচ্ছি, আমরা একটু যদি লক্ষ্য করে থাকি কিভাবে সংযুক্ত হচ্ছে, এই যে অক্সিজেন এখনো পানি সংযুক্ত হওয়ার কারণে এটা কিসে পরিণত, অ্যাসিডে পরিণত হয়েছে। আমরা জানি
6 কার্বনের সাথে আরেকটি হাইড্রোজেন আয়ন যুক্ত পানি সংযুক্ত হয়ে এটি অ্যাসিডে পরিণত হয়েছে। তারপর সেটা কাইনেজ হয়ে অজৈব ফসফেট 1 নম্বর কার্বনের সাথে আরো একটি ফসফেট যুক্ত হচ্ছে, ডিহাইড্রোজেনেজের কারণে চলে যাচ্ছে হাইড্রোজেন, ডিহাইড্রোজেনেজের প্রক্রিয়ার কারণে আবার হাইড্রোজেন আয়ন যুক্ত হচ্ছে। আবার দেখতে পাচ্ছি আমরা এখানে কাইনেজের কারণে আবার কিভাবে ফসফেট যুক্ত হচ্ছে, কখনো কখনো কিভাবে চলে যাচ্ছে সংযুক্ত হচ্ছে। এই জিনিসটা আমরা যদি এনজাইমগুলোকে মনে রাখি খুব সহজে পুরো চক্রটি মনে রাখা সম্ভব। আমি আরেকবার তোমাদের রিভিশন করে দিচ্ছি। এক ইয়েতে আমি তোমাদের একটু বলে যাই যে এখানে পুরো উদ্ভিদের দেহে রিসেপ্টর হিসেবে কাজ করে 5 কার্বনের রাইবোলোজ 1,5 বিস ফসফেট। এটি রয়েছে উদ্ভিদের পাতা, ক্লোরোফিলে, গ্রানাতে বা স্টোমাতে। রাইবোলোজ 1,5 বিস ফসফেট রুবিস এনজাইমের উপস্থিতিতে বায়ুস্থ কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে 6 কার্বন অস্থায়ী 6 কার্বনের কিটো অ্যাসিডে পরিণত হয়। এই অস্থায়ী কিটো অ্যাসিডটি পানি দ্বারা সংযোজিত হয়ে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। 3 কার্বন বিশিষ্ট 2 অণু, 3 কার্বন বিশিষ্ট একটি যৌগ যেটা হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, কিন্তু এটি একটি না দুটো অণু উৎপন্ন হয়। তাহলে দেখতে পাচ্ছ 6 কার্বনটা আসলে 3 কার্বনের দুটো যৌগ উৎপন্ন করছে। সেই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড 2 অণু কাইনেজের উপস্থিতিতে আর একটি ফসফেট সংযুক্ত হয়ে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হচ্ছে। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডটা আবার বিভাজিত হয়ে দুটো একই ধরনের 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিডটি বিভাজিত হয়ে 2 ধরনের 3 কার্বনের যৌগ গঠন করছে। একটি হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, আরেকটা হচ্ছে ডাইহাইড্রক্সি এসিটোন ফসফেট। এই 2 ধরনের যৌগটি আইসোমারেজের উপস্থিতি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে থাকে এবং অ্যালডোলেজের উপস্থিতিতে, আবারও বলছি অ্যালডোলেজের উপস্থিতিতে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটে পরিণত হয়। ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটটি একটি ফসফেট হারিয়ে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়। ফ্রুক্টোজ 6 ফসফেটটি গ্লুকোজ 6 ফসফেট, তারপর গ্লুকোজ 1 ফসফেট। গ্লুকোজ 1 ফসফেটটি এডিপি হলে স্টার্চ, ইউডিপি হলে সুক্রোজে পরিণত হয়। সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট এবং ফ্রুক্টোজ 6 ফসফেট ট্রান্সকিটোলেজের উপস্থিতিতে 4 কার্বন ইরিথ্রাসকে মুক্ত করে 5 কার্বনের জাইলোলোজে পরিণত হয়। জাইলোলোজ 5 ফসফেট ইপিমারেজের উপস্থিতিতে রাইবোলোজ 5 ফসফেট, কাইনেজের উপস্থিতিতে রাইবোলোজ 1,5 বিস ফসফেটে পরিণত হয়। আশা করি তোমরা বইটা খুলে আমি যেভাবে বোঝানোর চেষ্টা করেছি বা সহজভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি, তোমরা যদি বই খুলে একবার ভালোভাবে চর্চা করো তাহলে তোমাদের কাছে বিষয়টা অনেক সহজ মনে হবে। দেখতে যতটা জটিল আর অনেকগুলো নাম আর কনভার্টেশন দেখা যাচ্ছে, কিন্তু আসলে বইটা খুলে একবার চোখ বুলিয়ে ভালো করে বুঝে নিলে কিন্তু পুরো চক্রটা অনেক সহজবোধ্য হয়ে উঠবে। প্রশ্নটা রেডি করবা, শিখে নিবা। আগামী ক্লাসে আমি তোমাদেরকে হ্যাচ এবং স্ল্যাক চক্র দিয়ে সালোকসংশ্লেষণ অধ্যায়টি শেষ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।